আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসে। আমাদের আজকের শিরোনাম হচ্ছে এইচএসসি মডিফায়ার্স এর বস হয়ে যাও। তৃতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। আশা করি ক্লাসটি কমপ্লিট করার পর মডিফাই নিয়ে আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তবে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে খেয়াল করে শুনবে। এরপরে যদি মডিফাই নিয়ে আর কোনো তোমার সমস্যা থাকে তাহলে তখন আমাকে বলবে। তো সাথেই থাকো এবং ক্লাসগুলো নিয়মিত করতে থাকো। ক্লাসগুলো নিয়মিত আপলোড হচ্ছে প্রতিদিন সন্ধ্যা 7টা 30 মিনিটে। ক্লাসটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর ভালো না লাগলে কমেন্ট করে চলে যাবে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। ঠিক আছে, তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের শুরু হচ্ছে অ্যাপোজিটিভ নিয়ে আলোচনা। অ্যাপোজিটিভ শব্দের অর্থ হলো কি? পরিচয় দানকারী শব্দ। সাধারণত আর্টিকেল দিয়ে শুরু হয়। খুব মনোযোগ দিয়ে শোনো। আমি ওয়েবসাইট থেকে এই ডেফিনেশন তোমাদের জন্য নিয়েছি। সেখানে কি বলা হচ্ছে? অ্যান অ্যাপোজিটিভ ইজ এ নাউন অর প্রোনাউন সেট বেসাইড অ্যানাদার নাউন অর প্রোনাউন টু এক্সপ্লেন অর আইডেন্টিফাই ইট। অ্যাপোজিটিভ হলো একটা নাউন অথবা এটা একটা প্রোনাউন, যেটা অন্য একটা নাউন বা প্রোনাউনের পাশেই সেট করা হয় টু এক্সপ্লেন অর আইডেন্টিফাই ইট, এটাকে আরও ব্যাখ্যা করার জন্য অথবা এর পরিচয় তুলে ধরার জন্য। আমি একটা কথা বললে তোমরা এটা বুঝে যাবে। দেখো, যেমন বলা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যখন লেখা আছে এইখানে তোমাকে বলছে পোস্ট মডিফাই দ্য নাউন ফ্রেজ উইথ অ্যান অ্যাপোজিটিভ। তার মানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় তোমাকে লিখতে হবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? তিনি ছিলেন একজন ওয়ার্ল্ড পয়েট। তাহলে লিখতে হবে দ্য ওয়ার্ল্ড পয়েট। তাহলে অ্যাপোজিটিভ মানে আমাদের কি করতে হবে? যে অ্যাপোজিটিভ লেখা থাকলে তার যে অন্য আর একটা পরিচয় আছে সেটা তোমাকে লিখতে হবে। এটা একটু খেয়াল করো। অ্যাপোজিটিভ লেখা থাকলে তার যে পরিচয় আছে সেটা সাধারণত আর্টিকেল দিয়ে শুরু হবে। আরেকটা ডেফিনেশন ওয়েবসাইট থেকে দেখো দেওয়া আছে। An appositive is a noun or noun phrase that sits next to another noun to rename it or to describe it in another way. Appositive হলো এটা একটা নাউন অথবা নাউন ফ্রেজ দ্যাট সিটস নেক্সট টু অ্যানাদার নাউন, যেটা অন্য একটা নাউনের পরেই বসে, টু রিনেম ইট অর্থাৎ এটাকে আবার নতুন করে নাম করতে, অর ডেসক্রাইব ইট ইন অ্যানাদার ওয়ে অর্থাৎ অন্যভাবে এটা বর্ণনা করার জন্য। অর্থাৎ একটা জিনিস বিভিন্নভাবে বর্ণনা করলে যেমন আমাদের জন্য বোঝার সুবিধা হয়, ঠিক একটা নাউন দেওয়া আছে, একটা ব্যক্তিকে দেওয়া আছে, ওই ব্যক্তির আর কি পরিচয় আছে যেটা বললে মানুষ সহজে বুঝবে, এইটাই হলো অ্যাপোজিটিভ। তবে মনে রাখবে এখানে কোনো সাবজেক্ট লেখা যাবে না, ভার্ব লেখা যাবে না। এই দুটো জিনিস তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি সেটা মনে রাখো যে নো সাবজেক্ট অ্যান্ড নো ভার্ব। নো সাবজেক্ট প্লাস নো ভার্ব। এখানে কোনো সাবজেক্ট লেখা যাবে না এবং ভার্ব লেখা যাবে না। এইটা মারাত্মকভাবে খেয়াল করতে হবে, তোমরা ভুলে এটা লিখে ফেলো। তারপর দেখো কাজী নজরুল ইসলাম পোস্ট মডিফাই দ্য নাউন ফ্রেজ উইথ অ্যান অ্যাপোজিটিভ। এখন তাহলে কাজী নজরুল ইসলামের কি পরিচয় আমরা জানি, আর কি পরিচয় আছে? তাহলে কাজী নজরুল ইসলাম ছিলেন কি? রিবেল পয়েট অফ বাংলাদেশ। তাহলে আমরা বলতে পারি রিবেল পয়েট অফ বাংলাদেশ। নেক্সট রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস কে ছিলেন? রবার্ট ব্রুসের এখন পরিচয় কি? রবার্ট ব্রুস দ্য কিং অফ স্কটল্যান্ড, তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা। তাহলে দ্য কিং, দেখো আমরা কিন্তু আর্টিকেল দিয়ে শুরু করছি। দ্য কিং অফ
স্কটল্যান্ড, তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা। সক্রেটিস কে ছিলেন? আমি কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলে দিচ্ছি। সক্রেটিস কে ছিলেন? সক্রেটিস ছিলেন একজন গ্রিক দেশের ফিলোসোফার। তাহলে গ্রিক ফিলোসোফার। এখন মনে করো সাব্বির তোমাদের সাথে পড়ে, এখন বলছে এর অ্যাপোজিটিভটা বলো। তাহলে এর আরেকটা পরিচয় আছে কি? আ স্টুডেন্ট অফ ক্লাস 11। তুমি বলতে পারো আই স্টুডেন্ট অফ বিবিএন, আই স্টুডেন্ট অফ নটরডেম কলেজ, আই স্টুডেন্ট অফ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এরকম। অর্থাৎ যেভাবে এর আর অন্য পরিচয় হতে পারে সেই পরিচয় তোমাকে বলতে হবে। বাংলাদেশ, তাহলে বাংলাদেশের আর কি পরিচয় আছে? তো বাংলাদেশ এটা হলো আমাদের মাতৃভূমি, তাহলে বলতে পারো আওয়ার মাদারল্যান্ড। বাংলাদেশ আর মাদারল্যান্ড ইজ এ ডেভেলপিং কান্ট্রি। তাহলে বাংলাদেশের আর একটা পরিচয় আছে এটা। এখন বোর্ড কোশ্চেন থেকে আমরা দেখব, মোটর ভেহিকলস পলিউট দ্য এয়ার, ইউজ অ্যান অ্যাপোজিটিভ। যশোর বোর্ড 2019 এসেছে। তো বলছে মোটর ভেহিকেল বাতাসকে দূষিত করে। এই সর্বশেষ শব্দ আছে বাতাস, তাহলে এটার অ্যাপোজিটিভ আমাদেরকে লিখতে হবে কি? বাতাসটা কি? এটা পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান, তাহলে লিখতে হবে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট। অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে এইটা হলো এর অ্যাপোজিটিভ। আশা করি বুঝে গেছো। নেক্সট, নজরুল ইউজ অ্যান অ্যাপোজিটিভ, ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড। এটা রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, অনেক বোর্ডে এসেছে। তো এটা তো আমরা বললামই, একটু আগে বলেছি কি? আ রিবেল পয়েন্ট অফ বাংলাদেশ লিখতে পারো, আ রিবেল পয়েন্ট অফ বাংলাদেশ। নেক্সট, ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে উক্ত ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে উক্ত ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। Besides, there are some dishonest people who cut trees in our forest. আচ্ছা, যেমন যদি আমরা বলি টু গো, তাহলে এটা ইনফিনিটিভ হলো, গো আছে, গো এর পূর্বে যদি টু ব্যবহার করি তাহলে এটা ইনফিনিটিভ। রিড আছে, রিডের পরে পূর্বে যদি আমরা টু ব্যবহার করি তাহলে এটা হলো ইনফিনিটিভ। তারপর প্লে আছে, প্লের পূর্বে যদি আমরা টু ব্যবহার করি তাহলে টু প্লে হলো ইনফিনিটিভ। দেখো এরকম প্লে, তাহলে এটার ইনফিনিটিভ কী হবে? টু প্লে। এরপরে যদি গো ভার্বের কথা বলি তাহলে এর ইনফিনিটিভ কি? তাহলে টু গো। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ভার্বের পূর্বে টু ব্যবহার করলে যেটা হয় এটাই হলো ইনফিনিটিভ। এখন বোর্ড কোশ্চেন থেকে কিছু উদাহরণ আমরা দেখি। Besides, there are some dishonest people who cut trees in our forest. এছাড়াও কিছু অসাধু লোক আছে যারা আমাদের বনগুলোতে থেকে গাছপালা কাটে। তারা এখন যেহেতু ইনফিনিটিভ বলে টু দিয়ে শুরু করতে হবে, ইনফিনিটিভ বলে কী দিয়ে শুরু করতে হবে? টু দিয়ে শুরু করতে হবে। এইখানে এই নোটটা তুমি রাখবে যে আগে তোমাকে টু বলতে হবে। তো টু দিয়ে শুরু করতে, এই আমি এটা নোট করে দিচ্ছি, দেখো টু দিয়ে শুরু হবে। ওকে, তো এরা গাছ কাটে, অনেক অসাধু মানুষ আছে। কেন গাছ কাটে? তারা ইলিগেল মানি অর্জনের জন্য, ইলিগেল মানি উপার্জনের জন্য, টু আর্ন
ইলিগেল মানি, অর্থাৎ অবৈধ টাকা উপার্জনের জন্য। নেসেসারি মেজার শুড বি টেকেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। কেন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে? এই যে গাছপালাগুলো যে কাটতেছে, তাহলে ডিফরেস্টেশন হচ্ছে, তাহলে কেন? ইনফিনিটিভ যেখানে হবে সেখানে তোমাকে প্রশ্ন করতে হবে কেন দিয়ে, ঠিক আছে, বা কি করতে। কেন দিয়ে আরেকটা কথা, টু দিয়ে শুরু করতে হবে। আরেকটা মনে করবে যে কেন, অথবা কি করতে, এরকম ধরনের প্রশ্ন তোমাকে এখানে করতে হবে, তাহলে তুমি খুব ভালোভাবে আনসার করতে পারবে। তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে কেন, টু দিয়ে শুরু করতে হবে। টু স্টপ ডিফরেস্টেশন, অর্থাৎ ডিফরেস্টেশন এটা বন্ধ করতে, টু স্টপ ডিফরেস্টেশন। দে লেফট ফর টাউনস ড্যাশ মানি, রাজশাহী বোর্ড 2017, ইউজ ইনফিনিটিভ। তাহলে তারা শহরের উদ্দেশ্যে ঘরবাড়ি ছাড়লো কি করার জন্য? টাকা। এই যে শুরু করতে হবে টু দিয়ে, কেন বা কি করতে প্রশ্ন করতে হবে। তাহলে কেন তারা ছাড়লো? এই যে এখানে বলা হচ্ছে টাকা, অর্থাৎ টাকা উপার্জনের জন্য। এটা আয়শার স্টোরি থেকে নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে তারা শহরের উদ্দেশ্যে রওনা করছিল, তার ছেলেরা, টু আর্ন মানি। অর্থাৎ প্যাসেজটা পড়লেই তুমি বুঝবে কি ভার্ব সেখানে হবে। বোর্ড কোশ্চেন অনেকগুলো এসেছে, দেখো। ইট ইজ এসেনশিয়াল, এটা খুবই অপরিহার্য। টু ড্যাশ এ হেলদি লাইফ, অর্থাৎ স্বাস্থ্যসম্মত জীবন যাপনের জন্য। কেন এসেনশিয়াল? অর্থাৎ ব্যালেন্স ফুডের কথা বলা হচ্ছে। এটা ওইখান থেকে নেওয়া হয়েছে, প্যাসেজ পড়লে তোমরা সেখানে জানতে পারবে। কুমিল্লা বোর্ড 2017-তে যে মডিফায়ারটি এসেছে। তাহলে এটা কি জন্য? জীবন যাপনের জন্য, স্বাস্থ্যসম্মত জীবন যাপনের জন্য অপরিহার্য। তাহলে কি দিয়ে শুরু করতে হবে? টু দিয়ে, টু লিড আ হেলদি লাইফ। আশা করি তোমরা বুঝে গেছো, এরপরে আর কোনো সমস্যা থাকার কথা না। বাট ইট ইজ নট ইজি ড্যাশ এ ব্যালেন্স ডায়েট, এটুকু কুমিল্লা বোর্ড ওইটার মধ্যে এসেছে যে এটা কিন্তু সহজ নয় কি ব্যালেন্সড খাবার প্রস্তুত করা। এটা তো অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু প্ল্যান করে তারপর করতে হয়। তাহলে টু আমরা দিতে পারি প্রিপেয়ার। তো অ্যাপোজিটিভ সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা যেটি জানবো সেটি হলো ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার অর্থ হলো জোর প্রদানকারী শব্দ। ইন্টেন্সিফায়ার হচ্ছে এমন কতগুলো শব্দ যেগুলো অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে বাক্যে যে কোনো শব্দ বা বিষয়বস্তুকে আলাদাভাবে অতিরিক্ত জোর প্রয়োগ করা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। জোর প্রয়োগ করা বোঝায়। যেমন অ্যাম আই টু ব্যাড, আমি কি এতই ব্যাড। যে শব্দগুলো ব্যবহৃত হয় তোমাকে মুখস্থ রাখতে হবে। বিষয়টা একদম সহজ। ভেরি, ট্রু, এনাফ, সো, এই কটা শব্দ সবচেয়ে বেশি ব্যবহার হয়। তাহলে এই কটা শব্দ আমি আলাদা একটা চিহ্ন দিয়ে রাখছি। এর মধ্যে 90% ক্ষেত্রে, মোর দেন 90% ক্ষেত্রে তোমার ভেরি দিয়ে হয়ে যাবে। এরপরে এগুলো লাগবে তোমার সেই বাকি যে 10% বলো, 1% বলো, এই ক্ষেত্রে যদি আমি বলি এটা 90% ক্ষেত্রে লাগবে, তাহলে এইটা লাগবে হয়তো 10% ক্ষেত্রে লাগবে না বললেই চলে। কোশ্চেন একটু অন্যরকম করলে চলবে। তারপরে তোমার রিস্ক যাতে না হয় আরও কিছু আমি দিয়ে দিয়েছি যে ব্যাকেটে, যেমন অ্যাবসোলিউটলি হি ইজ ম্যাড, জোর প্রদান করলাম, ঠিক আছে। হি ইজ নট গুড অ্যাট অল, সে মোটেই ভালো নয়। তাহলে অ্যাট অল এইগুলো হলো ব্যবহৃত হতে পারে, তবে বেশিরভাগ ভেরি এসেছে। আমি তোমাকে বোর্ড কোশ্চেন থেকে এখন দেখাবো। দেখো, এটি বোর্ড কোশ্চেন থেকে নেওয়া। শি ফেল্ট ড্যাশ উইক, অলমোস্ট গিভিং আপ হোপ। সে এখন প্রশ্ন করতে হবে কেমন দ্বারা, এই কথাটা এখানে তোমাকে খেয়াল রাখতে হবে। প্রশ্ন করতে হবে
কেমন দ্বারা, তাহলে তুমি উত্তরটি পেয়ে যাবে। এইটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। শি ফেল্ট ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার উইক, সে দুর্বল অনুভব করলো। কেমন দুর্বল? তাহলে তুমি বলতে পারো যে অনেক দুর্বল অনুভব করলো, তাহলে তুমি ভেরি লিখতেই পারো, ভেরি। তাহলে ভেরি দিয়ে আমার কাজ হয়ে গেছে। ওকে, সরি, একটু ওকে। পরের এক্সাম্পলটা আমরা দেখি। এটি ঢাকা বোর্ড 2019। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, এটা মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। কেমন বিপজ্জনক? খুবই বিপজ্জনক। তাহলে তো আমরা ভেরি ব্যবহার করতে পারি, ভেরি। দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ ড্যাশ ফিউ, আমাদের দেশে যেমন কি কোয়ালিফাইড ডক্টরের সংখ্যা কম। কেমন কম? খুবই কম। তাহলে আমরা ভেরি দিতে পারি। তো দেখছো যে এখানে বোর্ড কোশ্চেন থেকে 3টা নিয়েছি, 3টাতেই ভেরি লেগেছে। খুব রেয়ার কেস অন্যগুলো লাগবে, ঠিক আছে। তো আমরা এখন চলে যাব, মোটামুটি আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আমরা বুঝলাম কি, ইন্টেন্সিফায়ার লেখা থাকলে তোমাকে ভেরি, ট্রু, এনাফ এইগুলো দিয়ে ট্রাই করতে হবে। প্রথমেই তোমাকে প্রশ্ন করতে হবে কেমন দ্বারা, এবং সবচেয়ে বেশি ক্ষেত্রে লাগবে ভেরি, ঠিক আছে। রিলেটিভ ক্লজ মাঝে মধ্যে আসে যে ইউজ রিলেটিভ ক্লজ অর ইউজ ক্লজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। আসলে এর পূর্বে আমাকে জানা উচিত যে ক্লজ কি। ক্লজ মানে হলো বাক্যাংশ। ক্লজ শব্দের অর্থ কি? বাক্যাংশ। A clause is a larger part of a sentence having a subject and a finite verb. ক্লজ হলো বড় একটা বাক্যের অংশ যার একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। তাহলে যেমন যদি বলি আই নো দ্যাট ইউ উইল কাম, এই যে একটা বাক্য দেখো আমি লিখলাম, এই বাক্যে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এরকম 2টা অংশ আছে। আই নো, তাহলে এটা একটা বাক্য হতে পারে। ইউ উইল কাম, আমি জানি তুমি আসবে, তাহলে এটাও একটা বাক্য হতে পারে। তাহলে বড় বাক্যের একটা অংশ যার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ আলাদা করলে এটিও একটা বাক্য হতে পারে, এরকম জিনিস। তাহলে এরকম একটা বাক্য তোমাকে ব্যবহার করতে হবে মডিফায়ার হিসাবে, অর্থাৎ ওই বাক্যটা তোমাকে ওই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। মডিফায়ারের কাজই হলো অতিরিক্ত তথ্য দেওয়া। যেমন দেখো, আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি। এখন তোমাকে বলছে ইউজ আ ক্লজ টু পোস্ট মডিফাই দ্য নাউন, তো তুমি ছেলেটিকে চিনো। এখন যখন তোমাকে ক্লজ দিয়ে মডিফাই করতে বলেছে, তখন তোমাকে একটা বাক্যের মতো লিখতে হবে যেটাই ছেলে সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। তাহলে হইতে পারে কি, আই নো দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে, অথবা আই নো দ্য বয় হু ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। তুমি তোমার মতো করে উত্তর লিখতে পারো, হু ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, যে ছেলেটি মাঠে খেলাধুলা করতেছে তাকে আমি চিনি। তাহলে এরকম হতে পারে। ওকে, এখন দেখো, আই বট এ পেন, আমি একটি কলম কিনেছিলাম। তো এখানে বলছে ইউজ এ ক্লজ টু পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে একটা ক্লজ ব্যবহার করতে বলছে। তাহলে কলম সম্পর্কে এখন তোমাকে ব্যাখ্যা দিতে হবে, যেটা একটা ক্লজের মাধ্যমে, অর্থাৎ একটা বাক্য লিখে। তাহলে আই বট এ পেন, আমি একটা কলম কিনেছিলাম, যেহেতু এটি বস্তু তাহলে আমরা হুইচ ব্যবহার করতে পারি। তাহলে এখানে দেখো আমি একটা উত্তর দান করেছি হুইচ ওয়াজ ব্ল্যাক, তুমি যদি চাও দিতে পারো হুইচ ওয়াজ কস্টলি, তোমার মনে যেটা আসে, হুইচ ওয়াজ কস্টলি, এরকম দিতে পারো। নেক্সট দেখো, she took the cabin, she took cabin, use a clause to post modify the noun, সে একটা ক্যাবিন নিয়েছিল। ক্যাবিনটা এখন কেমন ছিল? পোস্ট মডিফাই দ্য নাউন বলছে ক্লজ দিয়ে যেহেতু, তাহলে তুমি লিখতে পারো দ্যাট ওয়াজ স্মল, ব্যক্তি বা বস্তু বোঝাইতে দ্যাট ব্যবহৃত হইতে পারে। তো এই পর্যন্তই তোমাদের জন্য মডিফায়ারের। আশা করি এরপরে আর তোমাদের কোনো ব্যাখ্যা বা নিয়মের প্রয়োজন হবে না। এরপর আমি বোর্ড কোশ্চেনগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে এই নিয়মের আলোকে সলভ করে বুঝিয়ে দিব। তারপরে
যদি কিছু ক্ষেত্রে লাগে একটু তোমাদের বলে দিই, মাঝে মধ্যে বলে যে প্রিপজিশনাল ফ্রেজ এইটা আসে। প্রিপজিশনাল ফ্রেজ বলতে মনে করবে সেখানে প্রিপজিশন দিয়ে শুরু করতে হবে, সাথে একটা বা দুইটা ওয়ার্ড। ফ্রেজ মানে তার সাথে আরও একটা বা দুইটা ওয়ার্ড লাগবে, যেটা আমি প্রথম ক্লাসে তো বলে দিয়েছি। যেমন এখানে লেখা আছে দ্য বুক ইজ অ্যাবাউট ট্রাভেলিং, এটার কথাই বলো। হয়তো এই বাক্যটা এরকম লেখা ছিল যে দ্য বুক ইজ, এখন এইখানে তোমার মনে করো গ্যাপ দেওয়া আছে, এখন ইজ অ্যাবাউট ট্রাভেলিং। এখন তোমাকে এখানে বললো যে ইউজ প্রিপজিশনাল ফ্রেজ, ইউজ প্রিপজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন, মনে করে এরকম বলেছে। তাহলে দ্য বুক ইজ অ্যাবাউট ট্রাভেলিং, তাহলে কোন বইটি? শুরু করতে হবে প্রিপজিশন দিয়ে। তুমি বলতে পারো দ্য বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে যে বইটি আছে সেটি, তাহলে দ্য বুক অন দ্য টেবিল। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ বললে কি দিয়ে শুরু করতে হবে? প্রিপজিশন দিয়ে, এর সাথে আনুষঙ্গিক শব্দ তোমার লাগবে। এইটা ইম্পর্টেন্ট, যে কটা শিখাইছি ওর সাথে, অর্থাৎ এইটাই তোমার এই 14 নম্বর নিয়মে যাওয়ার কথা, এইটা আসে। আর রিলেটিভ ক্লোজ তো দেখিয়ে দিয়েছি। অ্যাডভার্ব এটা তো আছেই, এই যে অ্যাডভার্ব হলো কখন, কোথায়, কিভাবে, এরকম, এটা তুমি আগে যা আলোচনা করছি এখান থেকে পেরে যাবে। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, দুই বা ততোধিক শব্দ মিলে একটি অ্যাডজেক্টিভের কাজ করলে তখন তাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলে। যেমন হার্ড ওয়ার্কিং, ওল্ড ফ্যাশন, ব্র্যান্ড নিউ, এরকম যদি যেমন থাকে, মনে করি ইউ হ্যাভ টু গিভ আপ ইউর ড্যাশ আইডিয়াস, এখানে মনে করো যে গ্যাপ দিছে, এখন বলছে যে পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে ব্যাক আইডিয়াস। তারপর মনে করো যে ইউ হ্যাভ বট এ কার, ইউ হ্যাভ বট এ, এখন বলছে এইখানে ইউজ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, বট এ কার, মনে করে এরকম একটা বাক্য দিছে, তুমি একটা কার কিনেছো, এখন বলছে যে তোমাকে বললো যে পোস্ট মডিফাই দ্য নাউন, সরি প্রি মডিফাই দ্য নাউন উইথ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে কি ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো এ ব্র্যান্ড নিউ কার দিতে পারো, ব্র্যান্ড নিউ কার। আচ্ছা, যদি এখানে তোমাকে অ্যান থাকতো তাহলে উত্তর কি হবে এটা তুমি বলবে, আমাকে কমেন্টে জানাও দেখি। এইখানে যদি এই শব্দটা থাকে অ্যান, আর যদি বলে যে ইউজ অ্যাজ এ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এরকম বলেছে, তাহলে উত্তর কি হবে আমাকে কমেন্টে জানাও, দেখবো এর মধ্যে উত্তরগুলো আছে কোন শব্দটি হবে। তো থ্যাংক ইউ, আশা করি তোমরা মডিফায়ারের সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো। এরপরে ইউ নিড নো আদার এনি ডিসকাশন টু গেট এ প্লাস ইন মডিফায়ার, ওকে। তবে ক্লাসটি থেকে সামান্যতম যদি উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এতে কি হবে, আমি যে তোমার জন্য সময় ব্যয় করতেছি আমি উৎসাহিত হয়ে আরও কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ক্লাসে আবার কথা হবে।